সুশাসন প্রতিষ্ঠায় সরকার পরিবর্তন যথেষ্ট নয়, শাসন কাঠামো পরিবর্তন জরুরি। ৭১ জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। শেখ হাসিনার নির্দেশেই দেশে গুম খুনের ঘটনা ঘটেছে বললেন কমিশন প্রধান। ভারতের কারাগারে থাকতে পারে গুম হওয়া ব্যক্তিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বৎসরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুনের অর্থ পাচার মামলায় আপিল রায় ৬ মার্চ। আমাদের দণ্ড খালাসের বিষয়ে আদেশ ৩০ এপ্রিল। ব্যাংক খাত পুনরুদ্ধারে লাগতে পারে আরও ৫-১০ বছর, জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এজেন্ট ব্যাংকিংয়ে বিপ্লবের ঘোষণা। অনেকটাই সহনীয় নিত্যপণ্যের দাম, বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি। দ্রুত ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। কানাডা, মেক্সিকো, চীনের উপর শুল্ক কার্যকর যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থায় ৩ দেশ। বাণিজ্য যুদ্ধ বন্ধের তাগিদ বিশ্লেষকদের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল আজ। দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচে দুপুরে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা ২৪-এর অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও জানান তিনি। আর দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গত ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মঙ্গলবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন হতে হবে প্রথমে, এরপর যারা বিজয়ী হবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এরপর রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পরেই হবে জাতীয় নির্বাচন। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার নির্দেশেই দেশে গুমের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সকালে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও বলেন, গুমের সঙ্গে জড়িত কয়েকজনের জন্য পুরো বাহিনীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় ভারতের কারাগারে আটক থাকা ১,০৬৭ জন বাংলাদেশের মধ্যে গুমের শিকার কেউ আছেন কিনা তা নিয়ে অনুসন্ধান চলছে বলেও জানায় কমিশন। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০ অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে ২৮০ জন অভিযোগকারী, ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে বলেও জানানো হয়। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান তার। বলেন, গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর পড়বে না। কয়েক সপ্তাহের মধ্যেই
ভারতের কারাগারে 1067 জন বাংলাদেশি বন্দী থাকার তথ্য পেয়েছে কমিশন। তাদের মধ্যে গুমের শিকার কেউ রয়েছে কিনা তাও অনুসন্ধান চালাচ্ছে কমিশন। ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বৎসরে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিক ও শারীরিকভাবে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, চিকিৎসকের ছাড়পত্র পেলে দ্রুতই দেশে ফিরবেন। সাইফুল রিপনের প্রতিবেদন। শারীরিক নানা জটিলতা নিয়ে গেল 8 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিনই ভর্তি হন লন্ডনের শতবর্ষের ঐতিহ্যবাহী দ্য লন্ডন ক্লিনিকে। 17 দিন হাসপাতালে ভর্তি থেকে নানা পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মধ্য দিয়ে যান বিএনপি চেয়ারপারসন। পরে উত্তর লন্ডনের কিংস্টনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে ওঠেন তিনি। এখন বাসায় থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসার যে দিকটা সেটা তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছেন। অন্যদিকে মানসিকভাবে 7 বছর পরে উনি ওনার ছেলে জনাব তারেক রহমান এবং জুবাইদা রহমানের অত্যন্ত যোগ্য সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে উনি অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। ডাক্তার জাহিদ হোসেন বলেন, চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়, কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি বলেছেন, বিদেশে আমার কোনো প্রভু নাই, বন্ধু আছে, এবং উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার আপিলের রায় হবে আগামী 6 মার্চ। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের দুর্নীতি মামলায় সাজা থেকে খালাস চেয়ে আপিল দেওয়া হবে 30 এপ্রিল। সাব্বিরা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। ফরমাইশি রায় দিতে বিচারকের মাথায় ঠেকানো হয় পিস্তল। এরপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2013 সালের নভেম্বরে অর্থ পাচার মামলায় খালাস দেন বিচারক মোতাহার হোসেন। এরপর এই বিচারকের জীবনে নেমে আসে বিড়ম্বনা, না পারতে দেশ ছাড়তে হয় তাকে। হাইকোর্টে গিয়ে বাতিল হয়ে যায় তারেক রহমানের খালাসের রায়, আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান, তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয়, 6 মার্চ এর সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টেন্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 13 বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় 30 এপ্রিল। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। দুর্নীতির এই মামলায় 6 মাস জেল খাটেন এই বিএনপি নেতা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ভেঙে পড়া ব্যাংকিং খাতে স্থিরতা ফিরতে 5 থেকে 10 বছর লাগবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দেশের ব্যাংকিং খাতের উত্তরণ নিয়ে এক গোলটেবিলে বৈঠকে এ কথা জানান তিনি। বলেন, ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে বিদেশি অর্থের চেয়ে বেশি প্রয়োজন সঠিক নীতিমালা। বিভিন্ন কমিশনের সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে পরবর্তী সরকারের সদিচ্ছা জরুরি বলেও মত তার। বিস্তারিত কায়েস রহাতের রিপোর্টে।
মঙ্গলবার দুপুরে টিবিএস মিলনায়তনে দেশের চলমান অর্থনৈতিক সংকটের মাঝে ব্যাংকিং খাতের উত্তরণ নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন ব্যাংকের পরিচালক সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় বিভিন্ন ব্যাংকের পরিচালকরা বলেন, বিগত সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে নষ্ট হয়েছে ব্যাংকিং সামঞ্জস্য। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। এ সময় দুর্বল ব্যাংকগুলোর উত্তরণে রোডম্যাপ চান তারা। এত বড় একটা ডেফিসিয়েন্সির ভিতরে আমি যদি ছোট কিছু যখন একটা দিব, ওটা উইদিন এ সেকেন্ড ওটা আপনার হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। সো আমার মনে হয় এটা হচ্ছে না। আমাদের সবারই উচিত যে সমস্ত ব্যাংকের লিকুইডিটি ইস্যুস, ক্যাপিটাল শর্ট এবং প্রভিশন শর্ট, সেই সমস্ত ব্যাংকের ডিরেক্টর সাহেবদের সাথে বসা এবং একটা পথ বের করা। বৈঠকে বাংলাদেশ ব্যাংক গভর্নর দেশের ব্যাংকিং খাতের উত্তরণের জন্য বিদেশি অর্থের চেয়ে সঠিক নীতিমালার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় পরিচালকদের কাছে নীতি সুদ হার বাড়ানো হলেও মূলধন না বাড়ার কারণ জানতে চান তিনি। সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে স্থিরতা ফিরতে 5 থেকে 10 বছর লাগবে বলে জানান তিনি। আমরা চেষ্টা করছি জুলাই এই দিকের দিকে আমরা ব্যাংক রেজলিউশনের দিকে এগোতে। আমরা চেষ্টা করছি যে এই ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক, এটাও আমরা ওই জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে জিনিসটাকে র্যাপ আপ করে ফেলতে। সব কিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে, ক্যারি ইট ফরওয়ার্ড। নট এভরিথিং ক্যান বি ডান বাই অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। এ সময় অন্তর্বর্তী সরকারের নেয়া পরবর্তী বিভিন্ন সংস্কারের উদ্যোগে আর্থিক খাতের সুফল পেতে নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে জানান গভর্নর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে দুর্ঘটনার শিকার এমভি বাখেরার নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। জানান, পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। আমদানিকারকরা বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা করা হবে। এর আগে গেল বছরের 23 ডিসেম্বর চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি আল বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত 6 জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বাড়িতে দুর্বল একরকম হতো, একরকম হতো, কিন্তু এরকম ঘুমন্ত অবস্থায় তাদের হত্যা করা হত্যা। এবং আমাদের তরফ থেকে চেষ্টা থাকবে যে কোনোভাবেই এইভাবে একটু হালকাভাবে পার না হয়, এবং আমরা দুঃখ প্রকাশ করছি। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়া এবং নতুন সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে কিনা এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে জানা নেই বলে দাবি করেছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। তবে এনআইডির কাঠামোগত অবস্থা শক্তিশালী করতে ক্যাবিনেট ডিভিশনে আলাপ হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইতালি প্রবাসী 2 যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে খালাতো ভাই। সোমবার রাতে চাঁদপুর শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভি ও নিলয় নিজ বাসা থেকে মোটরসাইকেল চেপে লোহারপুল এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। এর আগে গেল 25 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক নিত্যপণ্যের বাজার। রোজার মধ্যে নেই আগের বছরগুলোর মতো উত্তাপ, এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে ভোজ্য তেলের বাজারে রয়েছে কৃত্রিম সংকট। এমন পরিস্থিতিতে পণ্যের সরবরাহ ও মূল্য তদারকিতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। কর্মকর্তাদের আশা দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে। ফজলে আদিত্য রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রমজানকে ঘিরে বাজার স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম ভোক্তা অধিকারের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা। সম্প্রতি রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে প্রয়োজন প্রতিদিন মনিটরিং, এমনটাই জানাচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কিছু ম্যাজিস্ট্রেট বা আলাদা ওনারা থাকেন, দেখা যাচ্ছে যে ওই মুহূর্তটুকু বা ওই সময় দোকানদাররা দেখা যাচ্ছে যে কমাইয়ে দিচ্ছে, অথবা সব তৈরি করে সব ঠিক হয়ে গেছে, ওনারা সরে গেল তারপরে অ্যাজ ইট ইজ। তদারকি যেটা হচ্ছে খুবই ভালো তদারকি হচ্ছে, এতে তেলের বাজার ফুললি নিয়ন্ত্রণে চলে আসবে। আর বাকি যে বাজারগুলো আছে রমজানের নিত্য প্রয়োজনীয় চিনি, চাল, ডাল, তেল, আদার্স যে ইয়েগুলো আছে এগুলো সব ঠিকই আছে। এখন গত বছরের তুলনায় এবছর অনেক সস্তাই আছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার কারণ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এবারের রমজানে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশব্যাপী একযোগে এই রমজানকে কেন্দ্র করে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং সরবরাহ লাইনও যেন যথাযথ থাকে, এই জন্য আগে থেকেই রমজানের আরও 1 মাস আগে থেকেই কাজ পরিচালনা করা হচ্ছিল। এর মধ্যে একটু সমস্যা যেটি হয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে, সেই ক্রাইসিসটিও আমরা ওভারকাম করতে এখন পেরেছি। ঢাকা মেট্রোপলিটন সহ তার পার্শ্ববর্তী এলাকায় বাজার স্থিতিশীল রাখতে অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে 13টি দল বাজার তদারকি করছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কমপক্ষে 20 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে লাঞ্ছিত করে পুরান ঢাকার লালচান মুকিম লেন এলাকায় কতিপয় যুবক। এর জেরে সম্রাটের কয়েকজন সহপাঠী সেখানে বিষয়টি প্রতিবাদ করলে তাদের উপর স্থানীয় যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। রাতভর চলা দুপক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসির আশ্বাসে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে। আমাদের 18 ব্যাচের এক ছোট ভাইকে ধোলাইখালে কিছু সংখ্যক গুন্ডাবান্ডা মারধর করে। আমরা যাওয়ার পরে এই এলাকার গুন্ডাবান্ডারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা যারা আছি আমাদের আরও কিছু ফোর্স আসতেছে, আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। মুনাফালোভী এক শ্রেণীর অপ্রভাবশালী ব্যক্তিরা এসব ইটভাটা গড়ে তুলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে চরম হুমকিতে পড়েছে জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। কুমিল্লার জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব ইটভাটা। বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হওয়া সহ হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।
অবৈধ ইটভাটাগুলো অবাধে পরিচালিত হয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এসব অনিয়ম দেখেও দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। তো এটা ক্ষতিকর হইতে আছে ঠিকই, তো মানুষের শ্বাসকষ্ট বাইরে এটা সবকিছু সমস্যা হইতে আছে। এটা এই যে বেরিক ফেল খেতের পাশে ইটভাটা থাকলে মানে খেতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায়। এই সাইডে তো অনেক ফসল নষ্ট, আম কারল যত আছে সব নষ্ট হয়ে গেছে এই ভাটার গতি। ইটভাটার ধোঁয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়ছে, সেই সাথে ফসলি জমিও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করছে সুশীল সমাজ। অবৈধভাবে যে সকল জায়গায় যারা ইটভাটা করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, অনতিবিলম্বে সেই ইটভাটাগুলি বন্ধ করা উচিত। অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। যেগুলো অবৈধ ইটভাটা চালাচ্ছে তাদের প্রায় 8টা ইটভাটা ভাঙা হয়েছে, এর মধ্যে প্রায় 15-20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় প্রায় 31টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে আছি। কুমিল্লায় 106টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আর 32টি অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাছে গাছে ভরে গেছে আমের মুকুল, সোনালী শোভায় মৌ মৌ ঘ্রাণে বাসন্তী হাওয়ায় দোল খাচ্ছে মুকুল। এবার আবহাওয়া ভালো থাকায় মুকুলে ছেয়ে থাকা আমবাগান থেকে বাম্পার ফসলের আশা করছেন আম চাষিরা। এদিকে অন্যান্য ফসলের থেকে আমবাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুল সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বইছে ফাল্গুনি হাওয়া, গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। যেমন তার সোনালী সৌন্দর্য তেমনি ঘ্রাণ, মুকুল ভরা ডালে হাতছানি দিচ্ছে নতুন পাতা। পঞ্চগড় জেলার মাটি তুলনামূলক উঁচু ও বেলে দোআঁশ প্রকৃতির। এসব জমিতে বানানা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, খিরসা, আম্রপালি, মিশ্রিভোগ, 12 মাসি, সূর্যপুরী, হাড়ি ভাঙার ফলন ভালো হয়। এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এবার যে মূল আসছে, আল্লাহ যদি আকাশের দুর্যোগ ঠিক রাখে তাহলে হয়তো ইনশাল্লাহ আমি আগের চেয়ে এবার অনেক বেশি দাম পাবো। আশেপাশে এলাকার সব দিকে শুধু আমের বাগান করছে, আমের বাগান করে মানুষজন আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে আম উৎপাদন করতে হয় এবং এই আম কিভাবে জৈব বালাইনাশক বীজ দিয়ে আমরা সেফ ফুড করতে পারি। মেহেরপুরের আমবাগানগুলো ভরে গেছে মুকুলে। স্বাদ ও পুষ্টিগুণে এ জেলার আমের সুখ্যাতি সর্বত্রই। তাই মেহেরপুরের আম এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। ফলন এবং মান ধরে রাখতে ব্যস্ত সময়ে পার করছেন বাগান মালিকরা। এবার খুব সুন্দর মুকুল হয়েছে, এত মুকুল হয়েছে বলার কথা না। আমার 65 বছর বয়স, তার ভিতরে এই বছরকার মতো আমের মূল আমি আর এত আমের মূল দেখিনি। যদি ঝড়ঝাপটাতে যদি না নষ্ট হয় তাহলে এবার আশা করি যে এবার খুব ভালো আম হবে। এখানকার চাষিদেরও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যে সমস্ত গাছে এখন পর্যন্ত 3-4 ইঞ্চি মুকুল বের হচ্ছে, ওই সমস্ত গাছে একটা ফাঙ্গিসাইড একটা ইনসেক্টিসাইড দিলে তাহলে যে ঘন কুয়াশা দিয়ে বাইসিলিয়াম গ্রো করে, ছত্রাক গ্রো করে, আমের মুকুল পুড়ে যায়, সেই পোড়া সমস্যা থেকে তারা অনেকটাই সেটা কন্ট্রোল করতে পারবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা পঞ্চগড় ও মেহেরপুরের আম চাষিদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।